বৈচিত্র্য বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম ফ্রান্স কাফকার উপন্যাস দ্য ট্রায়াল। উপন্যাসটির আজ অষ্টম পর্ব। এতক্ষণ পর কে একা অন্য কোনো অপেক্ষমান মক্কেলকে ডেকে পাঠিয়ে কথাবার্তা বলার বিন্দুমাত্র ইচ্ছে আর তার নেই, এবং আবছা আবছাভাবে খুশি বোধ করল এই ভেবে যে বাইরে অপেক্ষমান মক্কেলরা এখনো বিশ্বাস করে বসে আছে যে প্রস্তুতকারক ভদ্রলোককে নিয়ে সে ব্যস্ত, যাতে আর কেউ, এমনকি তার বেয়ারাও তাকে বিরক্ত না করে। সে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালো, তারপর অন্য একটা হাত ছিটকিনিটার ওপর রেখে বাইরে নিচের স্কোয়ারটার দিকে তাকালো। তখনও তুষার পড়ছে, আকাশ তখনও ভেজা, পরিষ্কার হয়নি। বাস্তবিক পক্ষে তার অসুবিধা কেন হচ্ছে বুঝতে না পেরেই অনেকক্ষণ ধরে কে একইভাবে বসেছিল। মাঝে মাঝে শুধু তার চেম্বারের সংলগ্ন ঘরের দিকে শঙ্কিত দৃষ্টিতে তাকাচ্ছিল। ওখানে ভুল করেই তার মনে হচ্ছিল কি যেন গোলমাল হচ্ছে, কিন্তু কেউ ভেতরে না আসায় সে আবার তার স্থৈর্য ফিরে পেল। উঠে সে ওয়াশ বেসিনের সামনে গেল, ঠান্ডা জলে মুখ ধুল এবং জানালার পাশে যেখানে দাঁড়িয়েছিল ফিরে এলো অপেক্ষাকৃত পরিষ্কার মন নিয়ে। নিজের হাতে তার আত্মপক্ষ সমর্থনের সিদ্ধান্ত এখন আগে যেমন ভেবেছিল তা থেকেও আরও গুরুতর মনে হলো। যতদিন পর্যন্ত অ্যাডভোকেটের দায়িত্বে তার মামলা ছিল সে সব কিছু ঠিক ঠিক বুঝে উঠতে পারেনি। সমস্ত মামলাটাই একরকম নির্লিপ্ততার সঙ্গে সে নিয়েছিল এবং সবসময়ই মামলা নিয়ে জড়িয়ে না থেকে সেজন্য খুঁটিনাটি থেকে নিজেকে সরিয়ে রেখেছিল। সে ইচ্ছে মতো মামলা নিয়ে কথা বলতো, আবার ইচ্ছে মতোই নিজেকে সরিয়ে নিত। এখন যদি সে তার মামলাটা নিজের হাতে তুলে নেয় তবে পুরোপুরি তাকে আদালতের কাছেই সমর্পিত হতে হবে। এর ফলে কে জানে সাময়িকভাবে আগের চেয়েও বেশি বিপদের মধ্যে জড়িয়ে পড়তে হতে পারে। এ বিষয়ে যদি তার কোনো সন্দেহ থেকে থাকে তবে ডেপুটি ম্যানেজার এবং পণ্য প্রস্তুতকারকের সামনে আজ যা ঘটে গেল এবং যে অবস্থায় তা ঘটেছে তাই তার মানসিক অবস্থা বোঝার পক্ষে যথেষ্ট। এক অসার নির্জীবতা যেন তাকে আচ্ছন্ন করে রেখেছিল। তখন পর্যন্ত তো পাকাপাকিভাবে সে ঠিকও করেনি যে তার মামলা পরিচালনার দায়িত্ব সে নিজের কাঁধেই তুলে নেবে, আর বুঝে উঠতে পারেনি সমস্ত ব্যাপারটাই পরে কি মোড় নেবে। সে তার জন্য সমস্ত দিন কি অপেক্ষা করে আছে। এই সমস্ত নানা রকম অসুবিধা সত্ত্বেও সে কি তার জন্য সঠিক পথ খুঁজে পাবে? তাকে যদি অভিযোগের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থনের জন্য সবকিছু নিজেকে করতে হয়, এই পক্ষ সমর্থনের কাজ সম্পূর্ণভাবে করতে গিয়ে তবে আর অন্য সমস্ত রকম কাজ থেকে নিজেকে সরিয়ে আনা অপরিহার্য নয়। এই সমস্ত কিছু কি সে সামলে উঠতে পারবে? তাছাড়া ব্যাংক অফিস থেকেই বা সে কি করে তার মামলা পরিচালনা করবে? এটা তো শুধু নিজের হলফনামা তৈরি নয়, সেটা না হয় কয়েক সপ্তাহের ছুটি নিয়েই করা যায়। যদিও ঠিক এমনই কয়েকদিনের ছুটি চাওয়া নিঃসন্দেহে বেশ ঝুঁকির ব্যাপার হবে, কিন্তু মামলা পরিচালনা বেশ একটা বড় ধরনের কাজ এবং কতদিন সেজন্য দরকার আগে থেকে তার কিছুই বলা যায় না। কের কর্মজীবনের অগ্রগতির পথ রুদ্ধ করতে কি এক বাধা হঠাৎ সৃষ্টি হলো? অথচ এখনই কি সময় নয় যখন ব্যাংকের কাজে কের পুরোপুরি আত্মনিয়োগ করার কথা? চোখ নামিয়ে সে তার টেবিলের ওপর রাখল। এই সময়েই তো তাকে ব্যাংকের মক্কেলদের সঙ্গে সাক্ষাৎকার করে দরকষাকষির ব্যাপারগুলো সব চুকিয়ে ফেলা দরকার। অথচ যখন তার মামলার বিষয়গুলি একে একে প্রকাশ হচ্ছে, যখন চিলেকুঠিতে আদালতের দপ্তরে কেরানিরা তার বিরুদ্ধে অভিযোগের সব খুঁটিনাটি দেখতে ব্যস্ত, তখন কি তার ব্যাংকের কাজে আত্মনিয়োগ করা উচিত? মনে হয় আদালতের অনুমোদন নিয়েই এই এক ধরনের যন্ত্রণা তার উপর চাপানো হয়েছে। সমস্তটাই তার মামলা এবং তারই অনুষঙ্গের সঙ্গে জড়িয়ে। এবং সেক্ষেত্রে কি তার এই অদ্ভুত অবস্থায় যখন ব্যাংকের দায়িত্বের কথা বিচার্য, তখন তার জন্য কি বিশেষ কিছু সুবিধার ব্যবস্থা করা হবে? কখনোই নয়, এবং কেউই তা করবে না। ব্যাংকে তার মামলার কথা যে ঠিক জানা নেই তা নয়, তবে তা পরিষ্কার নয় যে কে এ সম্পর্কে কি জানে অথবা কতটুকু জানে। বাইরে থেকে মনে হয় ডেপুটি ম্যানেজারের কানে তখনও তা যায়নি। তাহলে তা কের চোখও এড়াতো না, এবং লোকটি যেমন বিন্দুমাত্র বিবেক দংশন বোধ না করে কিংবা সহকর্মীর জন্য অথবা একান্ত মানসিকতার খাতিরেও
সে এই জানাকে নিজের কাজে লাগাতে দ্বিধা বোধ করত না। আর ম্যানেজার নিজে নিশ্চিতভাবেই বলা যায় তিনি কের প্রতি বন্ধুভাবাপন্ন, এবং যখনই তিনি কের মামলা সম্পর্কে জানতে পারবেন, সম্ভবত তার ক্ষমতা যতটুকু কুলোয় কের কাজের দায়িত্ব লাঘব করতে প্রয়োজন মতো সচেষ্ট হবেন। কিন্তু তার সদিচ্ছাগুলি বাধাপ্রাপ্ত হবে, কারণ কের ক্ষয়িষ্ণু সম্মান এখন আর ডেপুটি ম্যানেজারের প্রভাব কাটিয়ে ওঠার পক্ষে যথেষ্ট নয়। ডেপুটি ম্যানেজার এখন ম্যানেজারের পঙ্গু অবস্থাকে নিজের স্বার্থে কাজে লাগিয়ে ক্রমশই তার উপর তার নিজের প্রভাব বিস্তার করে চলেছে। অতএব কে কী বা আশা করতে পারে? হতে পারে যে এই সমস্ত চিন্তাকে প্রশ্রয় দিয়ে সে শুধু তার প্রতিরোধের ক্ষমতার ধার কমিয়ে দিচ্ছে। তবু দরকার কোনো রকম মোহ জালে আচ্ছন্ন না হওয়া এবং সময় অনুযায়ী সমস্ত অবস্থাটা যতখানি সম্ভব পরিষ্কারভাবে দেখা। কোনো কিছু বিশেষ উদ্দেশ্য ছাড়াই শুধুমাত্র নিজের কাজের টেবিলের সামনে গিয়ে আবার যাতে বসতে না হয়, তাই আবার জানালাটা খুলল। জানালাটা খোলা অত্যন্ত কঠিন। চিরকিনিটা দুহাত দিয়ে তাকে ঠেলতে হয়েছিল। তারপরেই খোলা জানালা দিয়ে ধোঁয়া এবং কুয়াশা ঢুকল। ঘরের বাতাসে কেমন ভুসি পোড়া গন্ধ ছড়িয়ে পড়ল। ঘরময় ভেসে বেড়ালো কয়েক টুকরো তুষারের মেঘও। বিভৎস হেমন্ত কের পেছন থেকে পণ্য উৎপাদক ভদ্রলোকের গলা পাওয়া গেল। ডেপুটি ম্যানেজারের সঙ্গে কথাবার্তা শেষ করে কের অলক্ষ্যে ঘরে এসে তিনি ঢুকেছেন। কে মাথা নাড়ল। হঠাৎ দৃষ্টি পড়ল ভদ্রলোকের অ্যাটাচে কেসের ওপর। কে নিঃসন্দেহ যে তাদের আলোচনা কেমন হয়েছে জানাবার জন্য এখন তার মধ্য থেকে তিনি কাগজপত্র সব বার করবেন। কিন্তু ভদ্রলোক কে চোখ মুখের অবস্থা দেখে অ্যাটাচি কেসের ওপর আঙুল দিয়ে চাপ দিলেন। সেটা খুললেন না। তিনি বললেন, আপনি বোধহয় জানতে চান যে আমাদের মধ্যে কি কথাবার্তা হলো। চূড়ান্ত সিদ্ধান্ত বলতে পারেন আমার পকেটে থাকারই সামিল। আপনাদের ডেপুটি ম্যানেজার বড় ভালো মানুষ, কিন্তু তার মন বোঝা ভয়ঙ্কর ব্যাপার। কথাগুলি বলে বেশ জোরে হেসে তিনি কের করমর্দন করলেন। চেষ্টা করলেন যাতে কেউ হাসে, কিন্তু পণ্য উৎপাদক তাকে কোনো কাগজপত্র না দেখানোয় এবং হাসবার মতো কিছু না পাওয়ায় কিছুটা সন্দেহ কের চিন্তা দখল করল। অ্যাসেসর মহাশয়, পণ্য উৎপাদক বললেন, আজকের আবহাওয়ার প্রভাব আপনার ওপর পড়েছে। আপনাকে বড় বিষণ্ণ দেখাচ্ছে। হ্যাঁ, কে বলল। কপালে তার হাত। মাথার যন্ত্রণা, তার উপর পারিবারিক ঝামেলা। ও হ্যাঁ, পণ্য উৎপাদক বললেন। ভদ্রলোক সবসময়ই তারার মধ্যে শান্ত হয়ে কারো কোনো কথা তিনি কখনোই শোনেন না। একটা না একটা ঝামেলা তো আমাদের সকলেরই আছে। কোনো কিছু না ভেবে কে দরজার দিকে পা বাড়ালো, যেন পণ্য উৎপাদককে বেরিয়ে যাবার ইঙ্গিত। কিন্তু ভদ্রলোক কে ইঙ্গিত যেন বোঝেননি, এমনভাবেই বললেন, অ্যাসেসর মশাই, আরও একটা ছোটখাটো ব্যাপার আছে যেটা আপনাকে বলা দরকার। মনে হচ্ছে সেই সমস্ত কথা বলার উপযুক্ত সময় এটা নয়, কিন্তু এর আগে যে দুবার আমি এখানে এসেছি আমি ভুলে গেছি সে কথা বলতে। আমি যদি এখনও সে কথা বলা থেকে বিরত থাকি তবে মনে হয় সেই কথাগুলির কোনো গুরুত্ব থাকবে না, আর সেটা খুবই দুঃখের ব্যাপার হয়ে পড়বে। কারণ আমার মনে হচ্ছে আমার কথাগুলো আপনার কাছে মূল্যবান মনে হতে পারে। কে কিছু বলার আগেই ভদ্রলোক পা বাড়িয়ে কের খুব কাছে চলে গেলেন। কের বুকের ওপর একটি আঙুলে টোকা মেরে নিচু গলায় বললেন, আপনি একটা মামলায় জড়িয়ে পড়েছেন, তাই না? কে একটু পিছু সরে এসে প্রায় চিৎকার করে বলল, ডেপুটি ম্যানেজার নিশ্চয়ই আপনাকে এসব সবিস্তারে বলেছেন? একেবারেই না, পণ্য উৎপাদনকারী ভদ্রলোক বললেন। ডেপুটি ম্যানেজার এসব কথা জানবেন কি করে? আপনি কথা তাহলে কি করে জানলেন? কে বিস্ময় জমা গলায় জিজ্ঞেস করল। মাঝে মধ্যেই কিছু কিছু খবর আদালত থেকে আমি জোগাড় করি। আমার কাজের ব্যাপারেও কিছু কিছু খবর উল্লেখ করার দরকার হয়ে পড়ে। মাথা নামিয়ে ভদ্রলোককে আবার টেবিলের কাছে নিয়ে আসতে আসতে কে বলল, আদালতের সঙ্গে দেখা যাচ্ছে অসংখ্য লোক জড়িত। তারা আবার আগের মতো মুখোমুখি বসল। পণ্য উৎপাদনকারী আবার বলতে শুরু করলেন, দুর্ভাগ্যবশত আমি আপনাকে খুব বেশি কিছু জানাতে পারবো না, কিন্তু এসব ব্যাপারে সামান্যতম চেষ্টারও ত্রুটি থাকা ঠিক নয়। তাছাড়া আমি আপনাকে সাহায্য করার প্রবল ইচ্ছা অনুভব করি, তা সে সাহায্য যত নগণ্যই হোক না কেন। ব্যবসা সূত্রে এ যাবৎকাল আমরা দুজন দুজনের অকৃত্রিম বন্ধু রয়ে গেছি, তাই না? সে কারণেই সকালের ব্যবহার সম্পর্কে কে ভাবছিল ক্ষমা প্রার্থনা করবে কিনা, কিন্তু পণ্য উৎপাদনকারী ভদ্রলোক তা শুনতে চান না।
তিনি তার অ্যাটাচে কেসটা জোরে তার বগলের নিচে ঢুকিয়ে দিলেন, দেখাতে চাইলেন তার যাবার কত তাড়া, এবং আবার বলতে শুরু করলেন, টিটোরেল্লি নামে একটি লোকের কাছ থেকে আমি আপনার মামলার খবরটা প্রথম শুনি। সে একজন চিত্রকর। টিটোরেল্লি শুধু তার ছদ্মনাম। আমি নিজেও জানি না তার আসল নাম কি। অনেক বছর ধরে মাঝে মাঝে সে আমার অফিসে আসে। এটা প্রায় তার স্বভাবে দাঁড়িয়ে গেছে। সে যখন আসে তখন সঙ্গে করে তার আঁকা ছোট ছোট ছবি থাকে। সেগুলির জন্য আমি কিছু দিয়ে থাকি, বলতে পারেন অনুগ্রহ মূল্য। লোকটির অবস্থা প্রায় ভিখিরির মতো, তবে ছবিগুলি কিছু খারাপ নয়। খোলা ঊষর প্রান্তর অথবা লতাপাতায় ঘেরা বনভূমি, এই সমস্ত নিয়েই তার ছবি। এমন একটা ব্যবস্থা আমরা দুজনেই বেশ মেনে নিয়েছিলাম, ভালোই চলছিল। কিন্তু এমন একটা সময় এলো যখন প্রায়ই তার আবির্ভাব ঘটতে লাগলো, এবং আমারও এমন ঘন ঘন আসা তেমন পছন্দ হতো না। কথাটা আমি তাকেও বলেছিলাম। সে এলে আমরা গল্পগুজব করতাম। শুধু ছবি এঁকে তার কেমন করে চলে জানতে আমার একদিন কৌতূহল হলো। আমি বিস্ময়ের সঙ্গে আবিষ্কার করলাম যে জীবিকা অর্জনের জন্য তার প্রধান আয় পোর্ট্রেট এঁকে। সে জানালো আদালতে অনেক কাজ সে করে। আমি জিজ্ঞাসা করলাম কোন আদালতের জন্য। তখন সে আমাকে এই আদালতের কথা বলল। আপনার অভিজ্ঞতা থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন তার এই গল্প শুনে আমি কেমন অবাক হয়েছিলাম। তারপর থেকে যখনই সে আসে, নিয়ে আসে আদালতের নতুন নতুন খবর। আর এসব শুনে আদালতের কাজকর্ম কেমনভাবে চলে সে বিষয়ে আমার মোটামুটি একটা ধারণা জন্মালো। অবশ্য টিটোরেল্লির জিভ বড় আলগা, যা মনে আসে তাই বলে, আর প্রায়ই তার মুখে আমার কুলু পাড়তে হয়। এর কারণ অবশ্য এই নয় যে সে স্বভাবতই মিথ্যেবাদী। আমার মতো এমন ব্যস্ত ব্যবসায়ী যার নিজেরই ঝামেলার অন্ত নেই, তার অন্য লোকের সমস্যা নিয়ে মাথা ঘামানোর মতো সময় কোথায় বলুন তো? গল্পগুজবের মধ্যে এসব কথা এসে পড়লে মন্দ লাগে না। তবে আমার মনে হয়েছিল হয়তো টিটোরেল্লি আপনার কোনো কাজে আসতে পারে। সে অনেক জজকেই চেনে। যদি তার নিজের কোনো প্রভাব প্রতিপত্তি নাও থাকে, তবে সে আপনাকে বলে দিতে পারে কেমন করে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা যায়। ঈশ্বরপ্রেরিত কোনো দূত বলে যদি আপনি ওই চিত্রকরকে নাও মনে করেন, তবু আমার মনে হয় আপনার হাতে ওর দেয়া খবরাখবর কাজে লাগতে পারে, কারণ আপনি নিজেই একজন আইনজ্ঞের চেয়েও বেশি। ওহ, আপনার মামলা নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই। ভালো কথা। আপনি কি টিটোরেল্লির ওখানে গিয়ে তার সঙ্গে কথা বলতে চান? আমার সুপারিশে সে নিশ্চয়ই আপনার জন্য যথাসাধ্য করবে। বাস্তবিক আমি মনে করি আপনার ওখানে যাওয়া উচিত। অবশ্য আজকেই যাবার কোনো দরকার নেই, কোনো এক সময় যে কোনো সময় গেলেই চলবে। তবে আপনাকে যে যেতে হবে এমন কোনো কথা নেই, একেবারেই না। যদি আপনি টিটোরেল্লিকে সম্পূর্ণ বাদ দিয়ে আপনার কাজ চালিয়ে নিতে পারেন, তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। সম্ভবত আপনি কি করবেন তার বিস্তারিত পরিকল্পনা আপনি ইতিমধ্যেই ছকে ফেলেছেন, এবং ঠিক এই পর্যায়ে টিটোরেল্লির কথা হয়তো সবকিছু নষ্ট করে দিতে পারে। তাহলে আমার মনে হয় টিটোরেল্লির সঙ্গে দেখা করতে না যাওয়াই ভালো। আমি অবশ্যই বুঝতে পারি ওর মতো একজন মানুষের পরামর্শ নিতে যাওয়া মানে নিজের সমস্ত আত্মবিশ্বাস ও অহংকার গলাৎকরণ করা। যাই হোক, যা বোঝেন করবেন। এই আমার সুপারিশপত্র, এই নিন তার ঠিকানা। কে ঠিকানাটা নিল? তার মনে হলো তার মাথা ঝিমঝিম করছে। চিঠিটা সে তার পকেটে ঢুকিয়ে দিল। অত্যন্ত অনুকূল পরিবেশেও তার সুপারিশ পণ্য প্রস্তুতকারকের পক্ষে যতখানি সুবিধাজনক হতো, তার চেয়ে অনেক বেশি ক্ষতির সম্ভাবনা নিহিত এই ঘটনার মধ্যেই যে তিনি কের মামলা সম্পর্কে অবহিত এবং ওই চিত্রকর মামলা সম্পর্কে নানা খবর ছড়িয়ে বেড়াচ্ছে। কৃতজ্ঞতা প্রকাশ করে যে কে কিছু বলবে তাও সে পারল না, কারণ পণ্য প্রস্তুতকারক ভদ্রলোক ততক্ষণে চলে যাবার জন্য বাইরের দিকে পা বাড়িয়েছেন। আমি চিত্রকরের সঙ্গে দেখা করতে যাব, অথবা লিখব যাতে এখানে এসে আমার সঙ্গে দেখা করে। দরজার কাছে দাঁড়িয়ে করমর্দন করবার সময় কে কথাগুলি বলল, কারণ আমি অত্যন্ত ব্যস্ত। আমি জানতাম সবথেকে ভালো যাতে হয় সেরকম কিছুর ওপর আপনি নির্ভর করবেন। যদিও আমি একথাও সঙ্গে সঙ্গে বলবো যে এই ধরনের লোকের সঙ্গে দেখা করার ব্যাপারটা এড়িয়ে যাওয়াই ভালো, বিশেষ করে আপনার মামলা নিয়ে কথাবার্তা বলার জন্য টিটোরেল্লিকে ব্যাংকে ডেকে পাঠানো। তাছাড়া এই ধরনের লোক যাতে আপনার চিঠিপত্র নাড়াচাড়া করতে না পারে সেদিকে সজাগ থাকাও যুক্তিযুক্ত। তবে আমার বিশ্বাস আছে যে আপনি এই সমস্ত কিছুই বেশ ভেবে দেখেছেন এবং জানেন যে ঠিক আপনি কি করতে চলেছেন।
কে মাথা নাড়ল এবং ভদ্রলোকের সঙ্গে ওয়েটিং রুমের মধ্য দিয়ে আবার একটু এগিয়ে গেল। কের বাইরের শান্ত সমাহিত চেহারা সত্ত্বেও তার নিজের বুদ্ধির অভাব তাকে ভেতরে ভেতরে আতঙ্কিত করে তুলল। টিটোরেল্লির কাছে চিঠি লেখার কথা সে বলেছিল শুধু ভদ্রলোককে বোঝাতে যে তার সুপারিশ পেয়ে সে কত খুশি হয়েছে এবং বিন্দুমাত্র সময় নষ্ট না করে চিত্রকরের সঙ্গে সে যোগাযোগ করতে চায়। কিন্তু বিষয়টি যদি সে নিজের বুদ্ধির ওপরেই ছেড়ে দিত এবং মনে করত টিটোরেল্লির সাহায্য তার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে তার কাছে চিঠি লিখতে একটুও ইতস্তত সে করত না। সে কারণেই পণ্য প্রস্তুতকারক ভদ্রলোকের পক্ষে প্রয়োজন হলো এমন করে চিঠি লিখে যোগাযোগ করার ফলে কি বিপদ ঘটতে পারে তারও উল্লেখ করা। সবকিছু বিচার করার ক্ষমতা কি তার এতটাই লোপ পেয়ে গেছে? এমনকি তার এবং ডেপুটি ম্যানেজারের ঘরের মধ্যে একটি দরজার ব্যবধান মাত্র, একথা জানা সত্ত্বেও একজন অপরিচিত এবং সন্দেহভাজন লোককে ব্যাংকে ডেকে এনে তার মামলা সম্পর্কে আলোচনা করার মতো চিন্তা তার মাথায় আসা যদি সম্ভব হয়, তবে হয়তো এও সম্ভব। শুধু সম্ভব কেন, অত্যন্ত বেশি মাত্রাই সম্ভব যে অন্যান্য বিপদের ঝুঁকি তার ধারণাতেই আসছে না, অথবা অন্ধের মতো এত সমস্ত বিপদের মধ্যেই সে নিজেকে জড়িয়ে ফেলেছে। তার পাশে এমন কেউ নেই যে তাকে সতর্ক করে দেবে। অথচ এমন সময়ই যে সে মনে মনে ভেবেছে নিজের মামলায় সে পুরোপুরি সমস্ত শক্তি দিয়ে মনোনিবেশ করবে। অথচ এই সময়েই তার তৎপরতা ও কর্মশক্তি সম্পর্কে সন্দেহ দেখা দিয়েছে। ব্যাংকে তার নিজের কাজ সুষ্ঠুভাবে করার পক্ষে যে সমস্ত অসুবিধা হচ্ছে, সেগুলি কি তার মামলার উপরেও প্রভাব ফেলতে আরম্ভ করেছে? সে এখন কিছুতেই বুঝে উঠতে পারছে না যে টিটোরেল্লিকে চিঠি লিখে ব্যাংকে আসার আমন্ত্রণ জানাবার কথা সে ভাবতে পারল কি করে। এই কথা মনে পড়ায় সে তখনও মাথা নাড়ছিল। একজন পরিচারক এসে তাকে জানালো যে ৩ জন ভদ্রলোক তার জন্য ওয়েটিং রুমে অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে। কের সঙ্গে দেখা করার জন্য অনেক আগেই তারা এসেছেন। এখন যেহেতু পরিচারক কের সামনে তাদের অপেক্ষা করার কথা বলল, তারা সকলেই একযোগে প্রায় লাফিয়ে উঠে দাঁড়ালেন। তাদের প্রত্যেকেই প্রথম সুযোগেই কের দৃষ্টি একচ্ছত্র অধিকার যাতে পায় তার জন্য সচেষ্ট। যদি ব্যাংকের কর্মচারীরা এতটাই বিবেচনাহীন হয় যাতে দর্শনার্থীদের এতখানি সময় নষ্ট করতে হয় মাত্র ওয়েটিং রুমে বসে অপেক্ষা করে, তাদের তবে এমন বিবেচনাহীন ব্যবহারের অধিকার জন্মায়। অ্যাসেসর মশাই, তাদেরই একজন শুরু করলেন, কিন্তু কে তার ওভারকোটটি নিয়ে আসতে বলল এবং তার পরিচারক যখন তাকে ওভারকোটটি পরতে সাহায্য করছে, তাদের ৩ জনকেই বলল, আমাকে এখনকার মতো মাফ করুন। আপনাদের কথা বলার জন্য আমি সত্যিই দুঃখিত। এখন আপনাদের সঙ্গে কথা বলি এমন সময় আমার নেই। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে আমি কত নিঃসঙ্গ, কিন্তু একটা জরুরি কাজের তাগিদে আমাকে এখনই এ বাড়ির বাইরে যেতে হচ্ছে। আপনারা নিজেরাই দেখে থাকবেন, এইমাত্র যে দর্শনার্থী বিদায় নিলেন তিনি আমাকে কতক্ষণ আটকে রেখেছিলেন। আপনারা কি অনুগ্রহ করে কাল অথবা অন্য এক সময় আসতে পারবেন? অথবা টেলিফোনে আপনাদের কথাবার্তা সেরে নেওয়া কি সম্ভব? অথবা এখনই সংক্ষেপে কি কাজে আপনারা এসেছেন বলতে পারেন। আমি লিখে আপনাদের পরিষ্কার করে আমার বক্তব্য জানিয়ে দেব। অবশ্য সবথেকে ভালো হয় যদি অন্য কোনো একটা সময় ঠিক করে নেন। ৩ জন দর্শনার্থী যাদের এতটা সময় উদ্দেশ্যহীনভাবে নষ্ট হলো, কের এই পরামর্শ তাদের এমনই হতবুদ্ধি করে তুলল যে তারা একজন আরেকজনের দিকে বোবার মতো তাকিয়ে থাকলেন। তাহলে একথাই থাকলো। এই কথা বলতে বলতে কে তার পরিচারকের দিকে ফিরল। সে তখন কে টুপিটা নিয়ে আসছিল। খোলা দরজা দিয়ে কে দেখল বাইরে তুষারপাত তখন অনেক ঘন, ফলে সে তার ওভারকোটের কলারটা ঘাড় পর্যন্ত উঁচু করে বোতাম আটকে দিল। ঠিক সেই মুহূর্তে পাশের ঘর থেকে ডেপুটি ম্যানেজার বেরিয়ে এলেন। কে তার ওভারকোট পরে মক্কেলদের সঙ্গে কথা বলছে সেদিকে একটু তাকিয়ে তিনি জিজ্ঞেস করলেন, অ্যাসেসর মশাই, আপনি কি বেরিয়ে যাচ্ছেন? হ্যাঁ, নিজেকে সোজা করে কে জবাব দিল। কাজে আমাকে একটু বাইরে যেতে হচ্ছে। কিন্তু ডেপুটি ম্যানেজার ততক্ষণে ৩ জন মক্কেলের দিকে ফিরে দাঁড়িয়েছেন। তাহলে এই ভদ্রলোকেদের কি হবে? তিনি জিজ্ঞাসা করলেন। আমার বিশ্বাস ইতিমধ্যেই তারা অনেকক্ষণ অপেক্ষা করেছেন। আমাদের যা করার তা আমরা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছি। কিন্তু তখন আর এই মক্কেলদের আটকে রাখা গেল না। তারা কে ঘিরে ধরলেন এবং প্রতিবাদ করে বললেন যে ঘণ্টার পর ঘণ্টা তারা অপেক্ষা করছিলেন, শুধু শুধু নয়, তাদের কাজ অত্যন্ত জরুরি এবং বলতে কি গুরুত্বপূর্ণ। তা না হলে তারা এতক্ষণ অপেক্ষা করতেন না। তাই অবিলম্বে এইসব বিষয় নিয়ে আলোচনা করা দরকার।
ডেপুটি ম্যানেজার ১ কি ২ মুহূর্তের জন্য তাদের কথা শুনলেন। ইতিমধ্যেই একবার কের দিকেও তাকিয়ে দেখলেন। সে তখন ক্ষোভ ও উত্তেজনায় তার টুপিটি ধরে সেটির ধুলো ঝাড়ছে। ডেপুটি ম্যানেজার তখন বললেন, এই সমস্যার শুধু একটি সহজ সমাধান আছে। আপনারা যদি মনে করেন আমার সঙ্গে আলোচনা করে সন্তুষ্ট হবেন, তবে অ্যাসেসর মশাইয়ের বদলে আমি আপনাদের সেবায় নিজেকে সমর্পণ করে খুশি বোধ করব। আমার কোনো সন্দেহ নেই যে আপনাদের কাজের বিষয়টি নিয়ে এখনই কথা বলা দরকার। আপনাদের মতো আমরাও ব্যবসায়ী, তাই বুঝতে পারি সময়ের দাম ব্যবসায়ীদের কাছে কতখানি। আপনারা কি আমার সঙ্গে বসতে আমার ঘরে আসবেন? এই কথাগুলি বলে তিনি অ্যাসেসরের দরজা খুললেন, যেখান দিয়ে তার ঘর সংলগ্ন তারই দপ্তরের ওয়েটিং রুমে যাওয়া যায়। কি ধূর্ত এই ডেপুটি ম্যানেজার! কেমন চালাকি করে সে কের এলাকায় থাবা বসালো, আর এমনভাবেই কে তার এই অনধিকার প্রবেশ মেনে নিতে বাধ্য করল। কিন্তু যতটুকু দরকার তার থেকে অনেকটা বেশি কে ছেড়ে দিল না? যখন একটা অস্পষ্ট ধারণাকে স্বীকার না করে পারল না এবং ক্ষীণতম আশা নিয়ে ঝড়ের বেগে সে বেরিয়ে যাচ্ছে অচেনা এক চিত্রকরের সঙ্গে দেখা করতে, ব্যাংকে তার সম্মান তখন অপূরণীয়ভাবে নষ্ট হতে বাধ্য। বরঞ্চ তার পক্ষে বুদ্ধির কাজ হবে ওভারকোটটি খুলে আবার কাজে বসা, এবং যে দুজন মক্কেল তখনও পাশের ঘরে বসে আছেন ডেপুটি ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করতে, এবার তাদের পালা। উচিত তাদের একে একে ডেকে পাঠানো। কে হয়তো তখন তাই করার চেষ্টা করত, যদি না সে সেই মুহূর্তে তারই ঘরে ডেপুটি ম্যানেজারকে দেখতে পেত তার ফাইলের কাগজপত্র ঘাটাঘাটি করছে। মনে হবে যেন ওগুলি সমস্ত তারই হেফাজতে। ভেতরে ভেতরে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে সে তার ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। তাকে দেখে ডেপুটি ম্যানেজার হুঙ্কার দিয়ে বলে উঠলেন, ও, আপনি এখনো চলে যাননি? এর দিকে তিনি ফিরে দাঁড়ালেন। তার মুখের ওপরকার গভীর রেখাগুলি যেন তার ক্ষমতার চিহ্ন, বেশি বয়সের নয়। এবং আর কোনো কথা না বলেই আবার কাগজপত্র হাতড়াতে আরম্ভ করলেন। আমি চুক্তির একটা অনুলিপির খোঁজ করছি, তিনি বললেন। ওই প্রতিষ্ঠানের প্রতিনিধির ধারণা সেটা আপনার কাগজপত্রের মধ্যেই আছে। কাগজটা খুঁজে পেতে আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন? কে এক পা এগিয়ে গেল, কিন্তু ডেপুটি ম্যানেজার বললেন, ধন্যবাদ, কাগজটা এখন খুঁজে পেয়েছি আমি। এবং স্পষ্টতই বিভিন্ন দলিলের একটা বিশাল মোড়ক হাতড়ে তিনি তার অফিসে ফিরে গেলেন। নানা কাগজের ওই মোড়কের মধ্যে যে শুধু এই প্রতিষ্ঠানেরই দলিল ছিল তা নয়, আরও অনেক দরকারি কাগজপত্রও ছিল। কে নিজে নিজেই বলল, ঠিক এখন আমি তার সমকক্ষ নই, কিন্তু আমার ব্যক্তিগত গোলমালগুলো একবার মিটে যাক, তখন সেই প্রথম বুঝতে পারবে কত ধানে কত চাল। আমি দেখব যাতে এর খেসারত তাকেও কড়ায় গণ্ডায় দিতে হয়। এই কথাগুলি মনে আসতেই কে অনেকটা শান্ত বোধ করল। পরিচারক, যে অনেকক্ষণ ধরে বারান্দার দরজা খুলে দাঁড়িয়েছিল, তাকে কে বলল যে সে যেন একটা সময় বুঝেই সুবিধামতো ম্যানেজারকে খবর দেয় যে সে কাজের ব্যাপারে একটু বাইরে গেছে। অন্তত কিছু সময়ের জন্য হলেও এবার সে তার মামলার ব্যাপারে সম্পূর্ণ সময় দিতে পারবে। এই কথা মনে হতেই সে আনন্দে প্রায় আত্মহারা হয়ে উঠল। তারপর সে ব্যাংক ছেড়ে বেরিয়ে গেল। একটু দেরি না করে সেই ঠিকানার উদ্দেশ্যে সে গাড়ি চালিয়ে দিল যেখানে চিত্রকর থাকে। সেটি শহরতলির ঠিকানা, এবং শহরের যেখানে আদালত তার সম্পূর্ণ বিপরীত দিকে। জায়গাটায় অত্যন্ত গরিব মানুষের বসতি। বাড়িগুলো আরও অন্ধকার। রাস্তাগুলি থেকে বরফ গলার ফলে বরফের মাথায় আস্তে আস্তে কাদা উঠে আসছে। বসতির ভাড়া ঘরে যেখানে চিত্রকর থাকে সেখানে দূরপাল্লার বড় দরজার একটি পাল্লা হাট করে খোলা, আর একটি পাল্লার নিচে রাস্তার লাগোয়া যে জায়গাটা ঢালাই করা, সেখানে বিরাট একটা গর্ত। সেখান থেকে কে একটু এগিয়ে দেখতে পেল গা ঘিন ঘিন করা হলদে রঙের কিরকম একটা গরম ধোঁয়া ছাড়তে ছাড়তে একরকম তরল পদার্থ বেরিয়ে আসছে। একটা ধেড়ে ইঁদুর পাশের নালায় লাফিয়ে পালালো। সিঁড়ির ঠিক নিচে একটা শিশু উপুড় হয়ে মাটিতে শুয়ে বিকট স্বরে চিৎকার করছে। কিন্তু সেই চিৎকার কদাচিৎ কারো কানে যাবে, কারণ বাড়ি প্রবেশপথের অন্যদিকে ৩ মিস্ত্রির কারখানা। ওখান থেকে তখন কান কালা করে দেবার মতো আওয়াজ আসছিল। কারখানার দরজা খোলা। ৩ জন হবু মিস্ত্রি কি যেন একটা বস্তু অর্ধচন্দ্রাকারে ঘিরে হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। দেয়ালের উপর টাঙানো একটা বিশাল টিনের পাত এক বিবর্ণ আলো মেলে ধরছে। ২ শিক্ষার্থীর মধ্যে এসে পড়া সেই আলো যেন তাদের মুখ এবং অ্যাপ্রনের রং উদ্ভাসিত করে তুলেছে। কে এসবের দিকে একটা তীর্যক দৃষ্টি নিক্ষেপ করল মাত্র। যত তাড়াতাড়ি সম্ভব এই পরিবেশ থেকে সে পালাতে চায়।
সে চিত্রকরকে শুধু কয়েকটি গূঢ় প্রশ্ন করবে এবং তারপর মুহূর্তমাত্র দেরি না করে সঙ্গে সঙ্গে ব্যাংকে ফিরে যাবে। ব্যাংকে তার কাজ দিনের অবশিষ্ট সময়ের মতো লাভজনক হবে যদি সে এখানে যে আশা নিয়ে এসেছে তা পূরণ হয়। 4 তলার ওপর যখন সে গিয়ে পৌঁছল, তখন তার সিঁড়ি ভাঙার গতি একটু আস্তে করতে হলো। তার প্রায় দম বন্ধ হয়ে আসছিল। বাড়ির সংকীর্ণ সিঁড়ি এবং একতলা থেকে অন্য তলা সামঞ্জস্যহীনভাবে উঁচু। আর চিত্রকরটি অনুমান করা যায় সবথেকে ওপরে চিলেকোঠায় থাকে। বাতাস কেমন সেখানে ভারী। সিঁড়িগুলির পাশে কোনো শূন্য জায়গা নেই। দুদিকে বৈচিত্র্যহীন ফাঁকা দেয়াল দিয়ে ঘেরা। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় এক প্রকার খুব উঁচুতে একটি করে ছোট্ট জানালা দেখা যায়। ঠিক কে যখন একটু থামল নিঃশ্বাস নেয়ার জন্য, বেশ কয়েকজন যুবতী একটি ফ্ল্যাট থেকে দৌড়ে বেরিয়ে গেল। সিঁড়ির কাছে তার পাশ কাটিয়ে যাবার সময় তারা হাসছিল। কে ধীর গতিতে তাদের অনুসরণ করল। তাদেরই একজন হোঁচট খেল। কে তাকে ধরে ফেলল। হোঁচট খাওয়ার জন্য সকলের সঙ্গে পাল্লা দিয়ে সে এগিয়ে যেতে পারেনি। সে পেছনে পড়ে থাকল। কে তার হাত ধরে তুলল। তারা যখন সিঁড়ির ওপর একসঙ্গে উঠে দাঁড়ালো, সে মেয়েটিকে জিজ্ঞাসা করল, এখানে কি টিটোরেলি নামে একজন চিত্রকর থাকে? মেয়েটির মেরুদণ্ডে হয়তো কোনো বিকৃতি আছে। দেখে মনে হয় বড়জোর 13 হবে। কোণে দিয়ে সে তাকে ধাক্কা মারল, যেন কের প্রশ্নে কত কিছুই না সে বুঝে গেছে। তার তারুণ্য অথবা অঙ্গবিকৃতি তাকে ভ্রষ্ট চরিত্র থেকে বিরত করতে পারেনি। সে হাসল না পর্যন্ত। নিষ্পলকভাবে তীক্ষ্ণ ও প্রশ্নের দৃষ্টি নিয়ে বড় বড় চোখ করে সে কের দিকে তাকিয়ে থাকল। কে এমন একটা ভান করল যে মনে হবে সে এমন অদ্ভুত ব্যবহারের কিছুই তেমন লক্ষ্য করেনি। সে আবার জিজ্ঞাসা করল, চিত্রকর টিটোরেল্লিকে তুমি চেনো? মেয়েটি মাথা নাড়ল। এবার তার প্রশ্ন করার পালা। তুমি কি জন্য তার খোঁজ করছো? কের মনে হলো এই বোধহয় একটা ভালো সুযোগ। হাতেও যখন একটু সময় আছে, তখন টিটোরেল্লি সম্পর্কে যতটা পারা যায় জেনে নেওয়া উচিত। আমি তাকে দিয়ে আমার একটা প্রতিকৃতি আঁকাতে চাই। কে বলল, তোমার ছবি আঁকতে? সে কের কথার পুনরাবৃত্তি করল। সেই সঙ্গে তার চোয়ালটাও যেন খুলে বেরিয়ে এলো। কের গালে এমনভাবে মৃদু একটা চাপড় দিল যে মনে হবে কে অদ্ভুত কিছু, অথবা কিছু একেবারেই অপ্রত্যাশিত কিংবা বোকার মতো কোনো প্রশ্ন করে ফেলেছে। মেয়েটি তার সংক্ষিপ্ত স্কার্ট 2 হাত দিয়ে ওপরের দিকে তুলে অন্য অন্য মেয়ের পিছু ধরতে এবার যতখানি সম্ভব জোরে দৌড় দিল। দূর থেকে তাদের চিৎকার অস্পষ্ট হয়ে আসছিল। তা সত্ত্বেও সিঁড়ির একেবারে ঠিক পরের বাঁকেই কে তাদের মধ্যে গিয়ে পৌঁছালো। স্পষ্টতই কুঁজো মেয়েটি কে কেন সেখানে এসেছে তার উদ্দেশ্য আর মেয়েদের কাছে বলে দিয়েছে, এবং তারা মনে হলো সেজন্যই ওখানে কের জন্য অপেক্ষা করেছিল। তারা সিঁড়ির দুপাশে দেয়ালে হেলান দিয়ে সারি সারি দাঁড়িয়ে নিজেদের প্রায় দেয়ালের সঙ্গে মিশিয়ে দিচ্ছিল কের জন্য যাবার রাস্তা সহজ করে দেবার জন্য। তারা 2 হাত দিয়ে স্কার্ট নামিয়ে তার পাট মসৃণ করতে চেষ্টা করছিল। তাদের মুখে ছেলেমানুষির সঙ্গে কেমন যেন সারল্যের অভাব মিশে, যা কে তৎপর করে তুলল ওই দৃষ্টির শাস্তিভোগ থেকে নিষ্কৃতি পেতে। ওদের দুদিকে 2 সারির মধ্য দিয়ে দৌড়ে পালাতে, মেয়েদের সারির মাথায় যারা এতক্ষণে হাসির ছড়া ছুটিয়ে কের পেছনে এসে জড়ো হয়েছে, কুঁজো মেয়েটি দাঁড়িয়ে তাকে রাস্তা দেখিয়ে এগিয়ে নিয়ে যাবার জন্য তৈরি। মেয়েটিকে ধন্যবাদ। সে সোজা ঠিক দরজার সামনে গিয়ে হাজির হতে পারল। কে ঠিক করেছিল প্রধান সিঁড়ি দিয়ে যাবে, কিন্তু মেয়েটি পাশের একটা সিঁড়ি ইশারায় দেখিয়ে দিল। সিঁড়িটি প্রধান সিঁড়িরই অন্য একটা শাখা, টিটোরেল্লির ঘরের দিকে চলে গেছে। এই সিঁড়িটা আরও বেশি সংকীর্ণ, খুবই লম্বা, অথচ কোনো বাঁক নেই। সেই জন্য সিঁড়ির সমস্তটাই দেখা যায়। সিঁড়িটা হঠাৎই গিয়ে মিশেছে শুধুমাত্র টিটোরেল্লির দরজার সামনেই। সিঁড়ির বাকি অংশের তুলনায় এই দরজাটা অপেক্ষাকৃত আলোয় উজ্জ্বল। দরজার ওপর কোনাকুনিভাবে সেখানে একটা ছোট ফ্যান লাইট জ্বালানো। দরজার কাঠের তক্তাগুলির ওপর কোনো রং নেই। ওরই একটার ওপর আঁকাবাঁকা অক্ষরে লাল দিয়ে লেখা টিটোরেল্লির নাম। দেখলেই বোঝা যায় দ্রুত ব্রাশ টেনে লেখাগুলি আঁকা। কে তার পথপ্রদর্শককে নিয়ে সিঁড়ির সবেমাত্র অর্ধেকটা পার হয়েছে। এমন সময় অনেকগুলি পায়ের আওয়াজে স্পষ্টতই বিরক্ত হয়ে দরজার অর্ধেকটা খুলে একজন উঁকে মারল। গায়ে তার রাতে পরার একটা শার্ট মাত্র। ও! অতজনের এগিয়ে যাওয়া ভিড় দেখে সে চিৎকার করে উঠল এবং প্রায় সঙ্গে সঙ্গেই অদৃশ্য হয়ে গেল। কুঁজো মেয়েটা আনন্দে হাততালি দিয়ে উঠল এবং অন্যান্য সমস্ত মেয়েরা
কের পেছনে এসে জড়ো হলো যাতে সে আরো দ্রুত এগিয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও ওই মেয়েরা সিঁড়ির ওপর দিকে উঠে যাচ্ছিল যখন চিত্রকর দরজাটা সম্পূর্ণ খুলে যতটা পারা যায় মাথা নামিয়ে কে ঘরে আসতে আহ্বান জানালো। আর ওই মেয়েগুলিকে সে তাদের তাড়িয়ে দিল। সে তাদের একজনকেও ঢুকতে দেবে না। অনুরোধ উপরোধ করে অনুমতি নেই হোক অথবা জোর করেই চেষ্টা করুক, কোনো রকমেই তারা ঢুকতে পারবে না। সে তার হাত প্রসারিত করে তাদের আটকাচ্ছিল। তবে কুঁজো মেয়েটি তার প্রসারিত হাতের নিচ দিয়েই চকিতে ঘরে ঢুকে পড়ল। কিন্তু সে তাকে ছাড়ল না। পিছু ধাওয়া করে তার স্কার্ট ধরে ফেলল। তারপর তাকে মাথার ওপর বার কয়েক চরকির মতো ঘুরপাক দিয়ে দরজার সামনে অন্য মেয়েদের সামনে বসিয়ে দিল। যদিও সে আর দরজা আগলে নেই, চৌকাঠ পার হবার জন্য পা বাড়িয়েছে, তবু মেয়েরা আর ঘরে ঢুকতে সাহস করল না। কে এসবের কোনো অর্থ খুঁজে বার করতে পারল না, কারণ তার ধারণা এদের সকলের সঙ্গে চিত্রকরের সম্পর্ক পারস্পরিক ঘনিষ্ঠ বন্ধুর মতো। বাইরে দাঁড়ানো মেয়েরা একজন আরেকজনের পেছনে দাঁড়িয়ে সারসের মতো ঘাড় উঁচু করে ঘরের ভেতরটা দেখার চেষ্টা করছে। বাইরে দাঁড়ানো মেয়েরা চিত্রকরের সঙ্গে চিৎকার করে নানা রকম ঠাট্টা তামাশা করছে, যার অর্থ কে বুঝতে পারে না। এবং চিত্রকরও হাসছিল কুঁজো মেয়েটাকে প্রায় বাতাসে ছুঁড়ে দেবার সময়। যাই হোক, সে দরজা বন্ধ করে দিল এবং আরও একবার কে সামনে আনতে হলো এবং দুহাত কের দিকে প্রসারিত করে নিজের পরিচয় দিয়ে বলল, আমি চিত্রকর টিটোরল্লি। কে পেছনে দরজা, যেখানে তখনও মেয়েগুলি দাঁড়িয়ে ফিসফিস করছে, সেদিকে আঙ্গুল নির্দেশ করে বলল, মনে হয় তুমি এখানকার সকলেরই খুব প্রিয়। ও, এই ছুরিগুলো? গলার কাছে জামার বোতামটা আটকানোর ব্যর্থ চেষ্টা করতে করতে সে বলল। চিত্রকরের পায়ে জুতো ছিল না এবং নাইট শার্ট ছাড়া আর গায়ের পোশাকের মধ্যে শুধুমাত্র ছিল পা ঢুকে যায় এমন ঢলঢলে একটা হলুদ রঙের সুতির ট্রাউজার, কোমরে বেল্ট দিয়ে বাঁধা। বেল্টের লম্বা প্রান্তটি এদিক সেদিক ঝুলছে। এই ছুরিগুলো একটা আসলে উপদ্রব, সে বলে চলল। তখন সে শার্টের বোতাম লাগাবার চেষ্টায় খামতি দিয়েছে, কারণ সেই মুহূর্তে তার শার্টের সেই বোতামটা খুলে বেরিয়ে এসেছে। একটা চেয়ার টেনে এনে সে অনুরোধ করল কে যাতে বসে। একবার মাত্র আমি ওদের একজনের ছবি এঁকেছিলাম, যারা ওখানে বসে তাদের অবশ্য কাউকে নয়, কিন্তু তারপর থেকে ওরা আমাকে ওদের ছবি আঁকতে ক্রমাগত পীড়ন করে চলেছে। ঘরে যখন থাকি তখন আমি ঢুকতে দিলেই শুধু তারা আমার ঘরে ঢুকতে পারে, কিন্তু যখনই আমি বাইরে যাই তখন ওদের কেউ না কেউ দেখা যাবে ঘরে ঢুকে বসে আছে। ওরা আমার দরজার একটা চাবিও বানিয়ে নিয়েছে এবং ওরা ঘুরিয়ে ফিরিয়ে একজন করে চাবি নিয়ে দরজা খুলে ঘরে ঢোকে। আপনি কল্পনাও করতে পারবেন না কি পরিমাণ বিরক্তকর। আপনাকে একটা উদাহরণ দিই। ধরুন আমি কোনো ভদ্রমহিলাকে ঘরে নিয়ে এলাম, যার প্রতিকৃতি আমি আঁকতে চাই। ঘরের দরজা খুলে আমি দেখতে পেলাম ওই কুঁজো ছুরিটা ওখানে টেবিলের পাশে দাঁড়িয়ে আমার রঙের ব্রাশ দিয়ে ঠোঁট লাল করছে। তখন দেখা যাবে ওর বাচ্চা বোনগুলো, যাদের ওপর ওর সবসময় চোখ রাখার কথা, সমস্ত ঘরময় গড়াগড়ি দিচ্ছে এবং ঘরের আনাচে কানাচে সবকিছু লণ্ডভণ্ড করে ফেলেছে। এমন ঘটনা কাল রাতেই ঘটেছিল। আমি বেশ রাত করে বাড়ি ফিরি। এখানে বলা দরকার যে এ কারণে আমার এমন বিশ্রী অবস্থা। ঘরটাও তাই এমন অগোছালো। আশা করি কিছু মনে করবেন না। আমি দেরি করে বাড়ি ফিরি। তারপর কোনো রকমে যখন বিছানায় উঠতে যাই তখন বুঝতে পারি আমার পায়ের গোড়ালি যেন কে ধরে আছে। বিছানার নিচ থেকে তখন আমি বার করে আনি ওই বিরক্তিকর কীটগুলিরই একটাকে। আমার সঙ্গে যে কেন এমন আঠার মতো লেগে থাকে বুঝতে পারি না। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ওদের আমি মোটেও তেমন আশকারা দিই না। তাছাড়া আমার কাজেও এরা অত্যন্ত অসুবিধা সৃষ্টি করে। যদি না আমি আমার স্টুডিওর জন্য বিনা ভাড়ায় এই থাকার জায়গাটা পেতাম, তবে অনেক আগেই আমি তল্পিতল্পা গুটিয়ে এখান থেকে চলে যেতাম। ঠিক তখনই দরজার পেছনে থেকে যেন কত সংকোচ ও চিত্রকরের জন্য কত চিন্তা ওদের, এমনই সুরে খুব নিচু গলায় কেউ বলল, টিটোরেল্লি, আমরা কি তোমার ঘরে একবার আসতে পারি? না, চিত্রকরের উত্তর। আহ্লাদে গলায় মেয়েটি বলল, আমাকেও না? না, তোমাকেও না, চিত্রকর বলল। কথাগুলি বলতে বলতে সে দরজার কাছে গিয়ে ভেতর থেকে ছিটকিনি দিয়ে দিল। ইতিমধ্যে কে ঘরে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। তার কখনো মনেই হয়নি
এই জঘন্য গর্তটাকে কেউ আবার একটা ছবি আঁকার স্টুডিও আখ্যা দিতে পারে। কোনো দিকেই কেউ ২ পায়ের বেশি এগোতে পারবে না। সম্পূর্ণ ঘরটা, ঘরের মেঝে, দেয়াল, ছাদ সব মিলিয়ে আবরণহীন। কাঠের তক্তা দিয়ে তৈরি একটা বাক্স, তারও আবার তক্তাগুলি ফাটা। কের ঠিক উল্টো দিকে একটা বিছানা, তার ওপর নানা ধরনের জিনিসপত্র বিছানো এবং বহু বর্ণের আচ্ছাদন পাতা। ঘরের ঠিক মাঝখানে একটা ইজেলে হেলান দিয়ে লাগানো ক্যানভাস, ওপরটা তার একটা শার্ট দিয়ে ঢাকা। শার্টের হাতা দুটো মেঝে পর্যন্ত ঝুলছে। কের ঠিক পেছনেই একটা জানালা, সেখান থেকে বাইরের কুয়াশার মধ্য দিয়ে তুষারে ঢাকা পাশের বাড়ির ছাদের বাইরে দৃষ্টি আর কোনো মতেই এগোবে না। ঘরের ভেতর থেকে চাবি লাগানোয় কের মনে পড়ল সে সেখানে বেশিক্ষণ থাকার জন্য আসেনি। সেই মতো সে পকেটে হাত ঢুকিয়ে চিত্রকরের উদ্দেশ্যে পণ্য প্রস্তুতকারক ব্যবসায়ীর লেখা চিঠিটা হাতড়ে বার করে আনল। চিত্রকরের হাতে চিঠিটা দিয়ে সে বলল, এই ভদ্রলোকের কাছ থেকে আমি আপনার কথা জানতে পারি। শুনেছি তিনি আপনার বন্ধু। আমি তারই পরামর্শ মতো এসেছি। চিত্রকর অত্যন্ত দ্রুত চিঠিটা পড়ে ফেলল এবং সেটি বিছানার ওপর চাপা দিয়ে রাখল। ব্যাংকের মক্কেল যদি বেশ স্পষ্ট করে বলে না দিতেন তার সঙ্গে টিটোরেল্লির সম্পর্কের কথা, অথবা চিত্রকর অত্যন্ত গরিব এবং অনেকটা তার দাক্ষিণ্যের ওপরেই সে নির্ভরশীল, তাহলে কারো মনে হতে পারে যে চিত্রকর ওই লোকটিকে তেমন একটা চেনেই না, অথবা তিনি যে কে সে কথা ঠিক মনে করতেও পারছে না। তার উপর চিত্রকর জিজ্ঞাসা করল, আপনি কি কোনো ছবি কিনতে এসেছেন, না আমাকে দিয়ে আপনার পোর্ট্রেট আঁকাতে চান? অবাক হয়ে কে চিত্রকরের দিকে তাকালো। চিঠির মধ্যে তাহলে কি লেখা থাকতে পারে? কে স্বাভাবিকভাবেই ধরে নিয়েছিল যে পণ্য প্রস্তুতকারক ভদ্রলোক মোটামুটিভাবে টিটোরেল্লিকে জানিয়েছেন কে কেন এখানে এসেছে এবং তার মামলা সম্পর্কে খোঁজখবর করা ছাড়া তার আর কোনো উদ্দেশ্য নেই। এখন সে বুঝতে পারছে যে এমন বেপরোয়া এবং অস্থির হয়ে এভাবে সঙ্গে সঙ্গে লোকটার কাছে আসা উচিত হয়নি তার। কিন্তু তাকে এখন প্রাসঙ্গিক কিছু না কিছু একটা উত্তর দিতে হবে। সুতরাং ইজেলের দিকে একবার দৃষ্টি দিয়ে সে বলল, ঠিক এখনই কি আপনি একটা ছবি আঁকার কাজে হাত লাগিয়েছেন? হ্যাঁ, টিটোরেল্লি বলল। ইজেলের ওপর থেকে শার্টটা সরিয়ে দিতে হবে। শার্টটা খুলে নিয়ে সে সেটা টেবিলের ওপর ছুঁড়ে দিল। শার্টটা খুলে নেবার সময় সে বলছিল, এটা একটা পোর্ট্রেট, বেশ ভালো কাজ, কিন্তু এখনও শেষ হয়নি। মনে হবে কের ভাগ্য ভালো কোর্টের কথাটার উল্লেখ করে তার মাথায় ঢুকিয়ে দেবার এই এক সুযোগ, কারণ দেখেই বোঝা যায় এটি এক জজের প্রতিকৃতি। তাছাড়া অ্যাডভোকেটের অফিসে যে পোর্ট্রেটটা টাঙানো আছে তার সঙ্গে এটার অদ্ভুত মিল। সত্যি ইনি এক আলাদা জজ, বেশ বলিষ্ঠ মানুষ, কালো ঘন জঙ্গলের মতো দাড়ি যা তার গালের দুপাশ পর্যন্ত বিস্তৃত। তার উপর অন্য পোর্ট্রেটটি তেল রঙে আঁকা, আর এটা হালকা টানে প্যাস্টেলে অস্পষ্ট স্কেচ মাত্র। তা সত্ত্বেও সবকিছু একসঙ্গে দেখলে মিলটা চোখে পড়ে, কারণ এখানেও জজ সাহেব হিংস্র চোখে উঁচু আসন থেকে তাকিয়ে আছেন, চেয়ারের 2 হাতলের ওপর 2 হাত দৃঢ়ভাবে রেখে। ওটা নিশ্চয়ই কোনো জজ, কে সঙ্গে সঙ্গে বলতে চাইল, কিন্তু সাময়িকভাবে তার ইচ্ছা সংবরণ করল এবং ছবিটির কাছে খুব কাছে সরে গেল, যেন সে খুঁটিয়ে খুঁটিয়ে ছবিটি দেখতে চায়। ছবিটির ঠিক মধ্যিখানে একটা বড়সড় চেহারা চেয়ারের উঁচু পিঠ ছাড়িয়ে উঠে আসছে, কিন্তু চেহারাটা কার কে ঠিক বুঝে উঠতে পারল না, এবং সে চিত্রকরকে জিজ্ঞাসা করল ছবিটি সে কার আঁকছে। চিত্রকর বলল, ছবিটায় আরও কিছু কাজ দরকার, এবং টেবিলের ওপর থেকে একটা ক্রেয়ন সে হাতে তুলে নিল। ক্রেয়ন হাতে চিত্রকর স্কেচের দেহরেখার ওপর কয়েকটা দাগ বোলাল, কিন্তু তাতেও কের কাছে ছবিটা তেমন বোধগম্য হল না। এটি বিচার, অবশেষে চিত্রকর বলল। এখন আমি চিনতে পারছি, কে বলল। চোখের ওপর দেখছি ব্যান্ডেজ বাঁধা, আর এখানে দাড়িপাল্লা, কিন্তু আকৃতির গোড়ালিতে ডানা লাগানো, এবং আকৃতিটা কি উঠছে না? হ্যাঁ, চিত্রকর বলল, আমাকে এইভাবেই আঁকতে নির্দেশ দেয়া হয়েছে। আসলে বিচার এবং জয়ের দেবী দুটি বিষয়কেই এই ছবির একটা ছবির মধ্যেই ধরে রাখা হয়েছে। অবশ্যই এটা একটা ভালো মিলন নয়, কে মৃদু হেসে বলল। বিচার অনর ও স্থির হয়ে থাকবে, তা না হলে বিচারের মানদণ্ডটি এদিক ওদিক দুলবে এবং তাকে সঠিক রাখা প্রায় অসম্ভব হয়ে উঠবে। সে যাই হোক, কাজটা আমাকে যে দিয়েছে তার নির্দেশ আমাকে শুনতেই হবে, চিত্রকর বলল। নিশ্চয়ই, কে উত্তর করল।
সে তার মন্তব্যে চিত্রকরকে আঘাত করতে চায় না। আপনি এমনভাবেই ছবিটাকে এঁকেছেন যে মনে হয় ছবির মূর্তিটি সব দিক থেকে উঁচু আসনের ওপর দাঁড়িয়ে। এই কথা শুনে চিত্রকর বলল, ঠিক তা নয়, কারণ ওই চেহারার মানুষটাকেও দেখিনি এবং ওই আসনটাকেও না। এগুলি সবই আমার আবিষ্কার। তবে আমাকে বলা হয় কি আঁকতে হবে এবং আমি তাই আঁকি। তার মানে? কে ইচ্ছে করে এমন ভাব করল যে সে কিছুই বুঝতে পারছে না। নিশ্চয়ই ছবিটি একজন জজের এবং তিনি বিচারকের আসনেই বসে। হ্যাঁ, চিত্রকর বলল, কিন্তু ইনি কোনো মতেই একজন বড় জজ নন এবং জীবনে এমন উঁচু আসনে কখনো বসেননি। কিন্তু তা সত্ত্বেও তো আপনি তাকে এমন ভাবগম্ভীর ভঙ্গিতে বসিয়েছেন। কিন্তু কেন? তাকে এমনই এক আসনে বসানো হয়েছে যে দেখে মনে হবে তিনিই আদালতের প্রেসিডেন্ট। আসলে এরা শূন্যগর্ভ, অথচ অত্যন্ত দাম্ভিক। কিন্তু এদের যারা ওপরে, তারা এদের এমনভাবে ছবি আঁকাতে অনুমতি দেন। এদের প্রত্যেককে নির্দিষ্ট এবং পরিষ্কার নির্দেশ দিয়ে বলা হয় তিনি কিভাবে তার নিজের পোর্ট্রেট আঁকাবেন। শুধু পোশাকের খুঁটিনাটি এবং আসনটা দেখেই ছবিটার বিচার করতে পারবেন। দুর্ভাগ্যের বিষয়, এ ধরনের ছবিতে প্যাস্টেল মোটেও উপযোগী নয়। হ্যাঁ, কে বলল? খুবই অবাক লাগছে যে আপনি প্যাস্টেলও ব্যবহার করেছেন। আমার মক্কেল এরকমই চেয়েছিলেন, চিত্রকর বলল। একজন মহিলার জন্য তিনি এই ছবিটি করাচ্ছেন। ছবিতে মনে হয় তার উদগ্র কামনাকে জাগাবার চেষ্টা করা হয়েছে। সে শার্টের আস্তিন গুটিয়ে নিল, অনেকগুলি ক্রেয়ন হাতে তুলে নিল এবং কে লক্ষ্য করল ক্রেয়নের সূক্ষ্ম রেখা বুলিয়ে সে জজের মাথার চারপাশে একটা লাল আভার গোলক তৈরি করছে। সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হতে হতে সেই রঙের আভা লম্বা লম্বা রেখায় ছবির প্রান্তে গিয়ে মিশেছে। একটু একটু করে মাথার চারপাশে রঙের এই খেলায় এক বর্ণবলয় অথবা বলা যায় পরম বৈশিষ্ট্যের এক স্বাক্ষর আঁকা হয়ে চলেছে। কিন্তু বিচারের মূর্তিটি উজ্জ্বলই রাখা হয়েছে। শুধু জায়গায় জায়গায় চোখে ধরা পড়ে না এমন সূক্ষ্ম ছায়ার তুলি বোলানো। ওই ঔজ্জ্বল্যের কারণে পেছনের আবছা রঙের পটভূমি থেকে হঠাৎ যেন সামনে এসে হাজির হয়েছে। এমনকি জয়ের দেবীরও কোনো ইঙ্গিত নিয়ে আসে না। মনে হয় একেবারে যেন ব্যাধ, কিংবা বলা যায় চণ্ডালের দেবী, শিকারের বিকট ধ্বনি দিতে দিতে বদ্ধ প্রাণীর দিকে এগিয়ে চলেছে। চিত্রকরের এই কারুকৌশল কে কে তার ইচ্ছার বিরুদ্ধে বিভর করে রাখল। শেষকালে নিজেই নিজেকে এই ভেবে দোষারোপ করল যে যে কাজ তাকে ওখানে নিয়ে এসেছিল সে তার কিছুই আলোচনার জন্যে তুলতে পারল না। এই জজের নাম কি? হঠাৎ সে জিজ্ঞেস করল। আমার নাম বলা বারণ। কে কে কোনো রকম আমল না দিয়ে অত্যন্ত বিরক্ত বোধ করল। আদালতের বিশ্বাস আপনার ওপর আছে, এটা বোধহয় আমি ধরে নিতে পারি। চিত্রকর সঙ্গে সঙ্গে তার ক্রেয়ন নামিয়ে রাখল, সোজা হয়ে দাঁড়ালো এবং কের দিকে একটু হেসে তাকালো। অতএব আসল কথাটা এবার বেরিয়ে এলো, সে বলল। আপনি তাহলে আদালত সম্পর্কে কিছু জানতে চান। আমার বোধহয় বলা দরকার, অন্তত আপনার সুপারিশপত্রে তাই আমাকে বলেছে। কিন্তু আমার মন জয় করবার জন্য আপনি আমার ছবি নিয়ে কথা বললেন। অবশ্য এতে আমি কিছু মনে করিনি। আপনি কিভাবেই বা জানবেন যে ঠিক এভাবে আমার মন পাওয়া যায় না? না না, আপনাকে এজন্য দুঃখ প্রকাশ করতে হবে না। কের অপরাধ স্বীকারের চেষ্টা দেখে চিত্রকর তীক্ষ্ণ সুরে বলল। আবার সে শুরু করল। তাছাড়া আপনি যা বলেছেন তা খুবই খাঁটি কথা। আমি আদালতের অত্যন্ত বিশ্বস্ত। সে এবার একটু থামল, যেন কে কে তা জানানো এই সমস্ত তথ্যগুলি হজম করতে একটু সময় দিল। এখন আবার দরজার বাইরে ওই মেয়েগুলোর গলার আওয়াজ তারা শুনতে পেল। মনে হলো চাবির গর্তের চারপাশে ওরা ভিড় করে আছে। সম্ভবত দরজার ফাটলের মধ্য দিয়েও তারা ঘরের ভেতরটা দেখতে পাচ্ছে। কে ক্ষমা প্রার্থনার সমস্ত চেষ্টা ছেড়ে দিল, কারণ সে চায় না তাদের কথাবার্তায় অন্য কিছু এসে পড়ুক, অথবা সে এও চায়নি যে চিত্রকর নিজেকে অযথা তেমন গুরুত্বপূর্ণ কেউ একজন বলে মনে করুক, যার কাছে পৌঁছানো অত্যন্ত কঠিন ব্যাপার। সে কারণেই সে জিজ্ঞেস করল, আপনি কি কোনো সরকারি কাজে নিযুক্ত আছেন? না। চিত্রকরের কাঠখোট্টা সংক্ষিপ্ততম উত্তর, যেন এই প্রশ্ন করে তাকে ছোট করা হয়েছে। ভাবখানা তার এমনই। কিন্তু কে চায় সে আরও কথা বলুক, তাই আবার সে বলল, এ ধরনের পদ সরকারি অনুমোদন সরাসরি না থাকলেও প্রায়ই অনেক বেশি প্রভাব সম্পন্ন। আমার বেলাতেও ব্যাপারটা ঠিক সেরকমই। ভ্রু কুঁচকে ঘাড় নাড়তে নাড়তে চিত্রকর বলল।
পণ্য প্রস্তুতকারী ভদ্রলোক কালকেই আপনার কথা আমাকে বলছিলেন। তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনাকে আমি সাহায্য করব কিনা। তাকে আমি জানিয়েছিলাম যে যে ভদ্রলোককে সাহায্য করতে বলছেন তিনি একদিন আসুন, আমার সঙ্গে এসে দেখা করুন, এবং আপনাকে এত তাড়াতাড়ি আসতে দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। মামলার ব্যাপারটা নিশ্চয়ই আপনার মনের অনেকটা দখল করে আছে। অবশ্য সেটা অবাক হওয়ার মতো কিছু নয়। খানিকক্ষণের জন্য আপনি কি কোটটা খুলে রাখবেন না? যদিও কে ভেবেছিল খুব অল্প সময়ের জন্য সে ওখানে থাকবে, কিন্তু এই অনুরোধকে সে স্বাগত না জানিয়ে পারল না। সে অনুভব করল ঘরের বাতাস কেমন যেন দম বন্ধ করে দেয়। ইতিমধ্যে অনেকবার সে ঘরের এক কোণায় একটা ছোট লোহার স্টোভ বিস্ময়ের সঙ্গে দেখছে। স্টোভটা হয়তো অকেজো হয়েই পড়ে আছে। ঘরের গুমোট গরম যে কত অস্বস্তিকর তা বর্ণনাও করা যায় না। কে তার ওভারকোটটা খুলে ফেলল। কোটের বোতামগুলো সে খুলতে শুরু করল। চিত্রকর বেশ ক্ষমা প্রার্থনার ভঙ্গিতে বলল, আমার গরম দরকার, আর এই জায়গাটাও বেশ আরামের, তাই না? সেদিক থেকে আমি বেশ ভালোই আছি। এ কথা শুনে কে কিছুই বলল না, কারণ তার অস্বস্তির কারণ যা হয়েছে তা ঘরের উত্তাপ নয়, বরঞ্চ ঘরের চাপা বিষণ্ণ আবহাওয়া। ঘরে অনেকদিন হাওয়া ঢুকতে পারেনি। তার অস্বস্তি আরও বেড়ে গেল তখনই যখন চিত্রকর তাকে বিছানার উপর বসতে প্রায় যেন কাকুতি করল, আর ইজেলের পাশে রাখা ঘরের একমাত্র চেয়ারটির ওপর সে নিজে বসে পড়ল। মনে হলো টিটোরেলিও ঠিক বুঝতে পারে কেন কে তার বিছানার অন্য অংশ বাদ দিয়ে এক কোণে গিয়ে বসেছিল, কারণ সে তাকে বলছিল পা গুটিয়ে বিছানার ওপর বেশ আরাম করে বসতে। শুধু তাই নয়, অনিচ্ছুক কে কে ঠেলে মেরে বিছানার মাঝখানে গোটানো চাদর ও বালিশগুলোর মধ্যে প্রায় ডুবিয়ে দিল। তারপর টিটোরেল্লি আবার তার চেয়ারে ফিরে এলো এবং অবশেষে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটি করল যা কে কে আর সমস্ত কিছু ভুলিয়ে দিল। আপনি কি নির্দোষ? চিত্রকর জিজ্ঞাসা করল। হ্যাঁ, কে বলল? এই প্রশ্নের জবাব দিতে পেরে কে বাস্তবিক খুশি বোধ করল, কারণ সে একজন আদালতের বাইরের লোকের সঙ্গে কথা বলছে। তাই এর ফলাফল নিয়ে তার ভয় পাবার কিছু নেই। এ পর্যন্ত এমন খোলামেলা প্রশ্ন কেউ তাকে করেনি। তার এই খুশির সম্পূর্ণ স্বাদ পেতে সে যোগ করল, আমি সম্পূর্ণ নির্দোষ। আচ্ছা, মাথা নামিয়ে যেন কত কিছু চিন্তা করছে এমন একটা ভঙ্গি এনে বলল চিত্রকর। হঠাৎ মাথা উঁচু করে আবার বলল, আপনি যদি নির্দোষী হয়ে থাকেন তো ব্যাপারটা তো খুবই সহজ। কে চোখে কালো ছায়া নেমে এলো। এই লোকটা যে নাকি আদালতের অত্যন্ত বিশ্বাসভাজন, সে এমন ছেলে মানুষের মতো কথা বলছে কি করে? আমার নির্দোষিতার ব্যাপারটা মোটেও সহজ হয়ে উঠছে না, কে বলল। কিন্তু তা সত্ত্বেও একটু না হেসে পারল না, এবং তারপরেই আস্তে আস্তে মাথা নাড়ল। অনেক সূক্ষ্ম ছোটখাটো বিষয়ের বিরুদ্ধে আমাকে এমনভাবে লড়তে হয় যাতে শেষ পর্যন্ত আদালতই হারে। কিন্তু আমার এই সমস্ত চেষ্টার শেষেও এমনকি একেবারে শূন্য থেকেই জোড়া দিয়ে দিয়ে অপরাধের বিশাল এক আস্তরণ যেন অলক্ষ্যে তৈরি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিকই, যেন অকারণে কে তার চিন্তার সূত্র ছিঁড়ে ফেলছে এমনভাবে চিত্রকর বলল। কিন্তু তা হলেও তো আপনি নিরপরাধী। কেন? নিশ্চয়ই, কে বলল। আসল কথা ওঠাই, চিত্রকর বলে। তর্ক দিয়ে তাকে টলানো যায় না। তা সত্ত্বেও তার এমন নিশ্চিত কথা থেকে বোঝা যায় না সে তার স্থির বিশ্বাস অথবা নির্লিপ্ততা কিসের উপর ভর করে কথাগুলি বলছে। কে চেয়েছিল প্রথমেই এ নিয়ে নিশ্চিত হতে। সে তাই বলল, আপনি এই আদালতটিকে আমার চেয়েও বেশি জানেন। নানা লোকের কাছ থেকে শুনে এবং তাদের অবস্থা দেখে যতটুকু বোঝা সম্ভব তার বেশি যে আমি আর কিছুই জানি না সে সম্পর্কে আমি কিন্তু নিঃসন্দেহ। কিন্তু এরা সকলেই অন্তত একটা বিষয়ে একমত যে কারো বিরুদ্ধে আদালত তুচ্ছ কারণে কোনো অভিযোগ দায়ের করে না। আর আদালত যখন কাউকে অভিযুক্ত করে তখন অপরাধ সম্পর্কে স্থির বিশ্বাস নিয়েই তা করে, এবং একমাত্র প্রচুর কাঠখড় পুড়িয়েই আদালতকে এই বিশ্বাস থেকে নড়ানো যায়। এইটাই কি সব থেকে কষ্টকর? চিত্রকর একটা হাত ওপরে বাতাসে ছুঁড়ে দিয়ে চিৎকার করে উঠল। কোনো মামলাতেই আদালতকে তার সেই বিশ্বাস থেকে কখনোই সরানো যায়নি। যদি সব কজন জজের মূর্তি আমাকে একটা ক্যানভাসের ওপর এক সারিতে আঁকতে হতো, এবং যদি আপনাকে আপনার মামলা নিয়ে সেই ছবির সামনে দাঁড়িয়ে সওয়াল করতে হতো, তবে হয়তো আপনার সওয়াল সফল হলেও হতে পারত। অন্তত আসল আদালত থেকে এই অবস্থায় অনেক বেশি সুরাহা হওয়া সম্ভব। তাই বলুন,
সে যে শুধুমাত্র চিত্রকরের কাছ থেকে খোঁজ খবর করতেই চেয়েছিল সে কথা যেন ভুলে গিয়েই কে বলল। আবার একটি মেয়ের গলার স্বর দরজার বাইরে থেকে যেন পাইপের মধ্য দিয়ে ঘরের ভেতর ঢুকল। পিটোরেল্লি, লোকটা কি তাড়াতাড়ি বিদে হবে না? কের ঘাড়ের ওপর দিয়ে চিত্রকর চিৎকার করে বলল, ওখানে চুপ করে থাকো, দেখতে পারছো না আমি এই ভদ্রলোকের সঙ্গে কথা বলছি? কিন্তু মেয়েটিকে থামায় সাধ্যকার। সে জিজ্ঞাসা করল, তুমি কি ওরও ছবি আঁকতে চলেছ? এবং যখন চিত্রকর কোনো জবাব দিল না সে বলে চলল, লক্ষ্মীটি, ওর ছবি এঁকো না, লোকটা কি কুৎসিত। অন্যান্য মেয়েরাও চেঁচিয়ে তার কথায় সায় দিল, যদিও তাদের সমস্বর কলরোল পাকিয়ে তুলেছিল। চিত্রকর লাফিয়ে দরজার কাছে গেল। দরজাটা একটু ফাঁক করায় কে দেখতে পেল মেয়েগুলোর হাত সামনের দিকে স্বনির্বন্ধ আবেদনে করজোড়ে এগুলো। চিত্রকর বলল, তোমরা যদি গোলমাল বন্ধ না করো আমি তোমাদের সিঁড়ি দিয়ে নিচে ফেলে দেব। কোনো রকম আওয়াজ না করে এখানে সিঁড়ির ওপর সকলে বসে থাকো। বোঝাই গেল তার কথা তারা তৎক্ষণাৎ মেনে নিল না, কারণ সে যেন হুকুম করছে সেইভাবে আবার চিৎকার করতে হলো, তোমরা গোল্লায় গেছো, সিঁড়ির ওপর দাঁড়িয়ে কি করছো? তারপর সব কেমন নিশ্চুপ হয়ে গেল। আমাকে মাফ করবেন। কের কাছে আবার ফিরে এলো চিত্রকর। বলল, কে দরজার দিকে হয়তো তাকিয়েও দেখেনি। কিভাবে তাকে রক্ষা করতে হবে সেই সমস্ত ব্যাপারটা চিত্রকরের ওপরেই ছেড়ে দিয়েছিল। এমনকি যখন চিত্রকর নুয়ে পড়ে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করল যাতে বাইরের মেয়েরা কিছু শুনতে না পায়, তখনও কে একটুও নড়েনি। এই মেয়েগুলো আদালতের সম্পত্তি। কি বললেন? চিত্রকরের দিকে মাথা ঘুরিয়ে দেখতে দেখতে কে চিৎকার করে বলল। চিত্রকর আবার তার চেয়ারে গিয়ে বসল। তারপর কিছুটা ঠাট্টা মিশিয়ে কিছুটা ব্যাখ্যা দেওয়ার ভঙ্গিতে বলল, আপনি বুঝতেই পারছেন সবকিছুই আদালতের জিম্মায়। এই ব্যাপারটা আমার নজরেই আসেনি। কের সংক্ষিপ্ত জবাব। চিত্রকরের সাধারণ বক্তব্য এই মেয়েগুলোর এই বিরক্তিকর উপস্থিতির অংশটুকু ছেটে ফেলে এক নতুন অর্থ যোগ করল। তা সত্ত্বেও কে দরজার দিকে তাকিয়ে বসে থাকল। দরজার ওপাশে সিঁড়ির ওপর মেয়েগুলো চুপচাপ এখন বসে। ওদের একজন একটা খড়কুটো কাঠের ভাঙা দরজার ফোকর দিয়ে ভেতরে ঢুকিয়ে আস্তে আস্তে ওপর থেকে নিচে এবং নিচ থেকে ওপরে নাড়াতে লাগল। মনে হচ্ছে আদালত সম্পর্কে এখনো আপনার কোনো ধারণা হয়নি। চিত্রকর তার দু পা দুদিকে ফাঁক করে মেঝের ওপর জুতো ঠুকতে ঠুকতে বলল, কিন্তু যেহেতু আপনি নির্দোষ, আপনার এসব না জানলেও চলবে। আপনার হয়ে আমি সব ব্যবস্থা করব। আপনিই বা এত সব করবেন কিভাবে? কে জিজ্ঞাসা করল। কারণ একটু আগে আপনি আমাকে বলেছেন যে আদালতের কাছে প্রমাণের তেমন গুরুত্ব নেই। আমি বলেছিলাম আদালতের কাছে যদি কেবলমাত্র কেউ কোনো প্রমাণ নিয়ে আসে তবে সে সম্পর্কে আদালত তেমন গুরুত্ব দেয় না। চিত্রকর এই কথা বলে তার একটা আঙুল তুলল, যেন কে এই সূক্ষ্ম প্রভেদটুকু বুঝতে অসমর্থ। কিন্তু সবকিছুর নেপথ্যে একজনের চেষ্টায় ব্যাপারটা আলাদা, এবং এই চেষ্টা চালানো হয় আলোচনার ঘরে, লবিতে, অথবা উদাহরণ হিসেবে বলতে পারি ছবি আঁকার এই ঘরে। এখন চিত্রকর যা বলছে কের কাছে তা মোটেও তেমন আর অবিশ্বাস্য মনে হলো না। বস্তুত অন্য অন্য লোকের কাছ থেকে সে যা শুনেছে চিত্রকরের কথা তার সঙ্গে মিলে যায়। অধিকন্তু এসব কথা অত্যন্ত আশাব্যঞ্জক। যদি জজ বাইরের সম্পর্ক দ্বারা প্রভাবিত হয়, অর্থাৎ অ্যাডভোকেট যার ওপর খুব বেশি জোর দিচ্ছে, তবে চিত্রকর এবং এই সমস্ত বিশেষ বিশেষ ভারপ্রাপ্ত ফাঁপা কর্মীদের সম্পর্কও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তত তা অবহেলা করার মতো নয়। কে তার পাশে ক্রমে ক্রমে যে সমস্ত সাহায্যকারী জোগাড় করছে তাদের মধ্যে চিত্রকর একটি উৎকৃষ্ট সংযোজনা। তার সংগঠন দক্ষতা একসময় ব্যাংকের গর্ব ছিল, এবং এখন যে তাকে সম্পূর্ণভাবে নিজের দায়িত্বে নিজের ওপর নির্ভর করেই যা কিছু করার করতে হবে, সেটা তাকে তার সেই দক্ষতা প্রমাণের আরেকটা প্রকৃষ্ট সুযোগ এনে দেবে। টিটোরেলি লক্ষ্য করল তার কথা কের ওপর কী প্রভাব বিস্তার করছে, এবং পরে সামান্য অস্বস্তির সঙ্গে বলল, সম্ভবত আপনার মনে হয়েছে আমি প্রায় একজন আইনজ্ঞের মতো কথা বলছি, তাই না? তার কারণ আদালতের ভদ্রলোকেদের সঙ্গে আমার দীর্ঘকালের সম্পর্ক, যার ফলে আমার মনোভাব এভাবে তৈরি হয়েছে। এ থেকে আমার অনেক সুবিধা হয়। তবে অবশ্যই চিত্রকর হিসেবে আমি আমার সৃষ্টির আবেগ অনেকটা হারিয়ে ফেলেছি। যাই হোক, আমি প্রথম থেকেই শুরু করছি। জজের সংস্পর্শে আপনি এলেন কি করে? কে জিজ্ঞাসা করল।
তাকে কাজে লাগাবার আগে সে প্রথমেই চিত্রকরের বিশ্বাস অর্জন করতে চায়। ব্যাপারটা খুবই সাধারণ, চিত্রকর বলল। উত্তরাধিকার সূত্রে আমার এই যোগাযোগ পাওয়া। আমার আগে আমার বাবা আদালতের চিত্রকর ছিলেন। এই একটি পদ আছে যা বংশানুক্রমে পাওয়া যায়। এসবে নতুন লোক কোনো কাজেই আসে না। বিভিন্ন পদমর্যাদার ভদ্রলোকেদের ছবি আঁকার জন্য নানা রকম জটিল ও ভিন্ন ভিন্ন নিয়ম আছে, এবং সেই সব সম্পর্কে ধারণা কয়েকটি পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকা বাঞ্ছনীয়। ওই ওপরের সিন্দুকের মধ্যে আমি আমার বাবার সমস্ত ড্রয়িং রেখে দিয়েছি। ওগুলো আমি কাউকে দেখাই না পর্যন্ত। এবং যে এই সমস্ত ড্রয়িং বেশ ভালোভাবে অনুশীলন করে সেই সম্ভবত জজের প্রতিকৃতি আঁকতে পারে। তা সত্ত্বেও যদি এগুলো হারিয়েও যেত, নিজে নিজে এদের সম্পর্কে আমি এত কিছু ধারণা সংগ্রহ করে মাথায় রেখেছি যে যে কোনো জজই আসুক না কেন, তার কাছেই আমার এই পথ পাকা থেকে যাবে। কারণ প্রত্যেক জজই তার প্রতিকৃতি যাতে পুরনো দিনের বিশিষ্ট ও মহৎ কোনো বিচারকের মতো করে আঁকা হয় তার জন্য চাপ দেন, এবং আমি ছাড়া সেভাবে আর কেউই আঁকতেও জানেন না। আপনি যে কাজ করছেন তা অন্যের ঈর্ষার কারণ হতে পারে। ব্যাংকে তার নিজের পদমর্যাদার কথা ভাবতে ভাবতে কে কথাগুলি বলল। তাহলে দেখা যাচ্ছে আপনাকে কেউ টপকে যেতে পারবে না? বেশ গর্বের সঙ্গে কাজ ঝাঁকিয়ে চিত্রকর উত্তর দিল, এবং সেই কারণের জন্যই প্রায়ই আমি গরিব লোককে মামলার ব্যাপারে সাহায্য করার চেষ্টা করি। কিন্তু আপনি কিভাবে তা করেন? যেন তখনও কে নিজেই গরিব বেচারা হিসেবে বর্ণিত হয়নি তেমন করেই সে এই প্রশ্ন করল। কিন্তু এসব কথায় টিটোরেল্লি নিজেকে ভেরাতে অস্বীকার করল, এবং সে বলে চলল, আপনার ব্যাপারে উদাহরণ হিসেবে বলা যায়, যেহেতু আপনি সম্পূর্ণ নির্দোষ, এই ব্যবস্থাটাই আমি নেব। বারে বারে তার নির্দোষিতার উল্লেখ ইতিমধ্যেই কে ধৈর্যচ্যুতি ঘটাল। মাঝে মাঝে তার মনে হয়েছে তার নির্দোষিতার এই ক্রমাগত উল্লেখ তার সম্পর্কে একটা সাদামাটা ধারণার ভিত্তি তৈরি করে গড়ে উঠেছে। এতে হয়তো মামলার ফলাফল ভালো হবে, এবং এই হিসেবে চিত্রকরের সাহায্য কাজেরও হবে। কিন্তু তার এত সমস্ত সন্দেহ সত্ত্বেও কে চুপ করে থাকল এবং চিত্রকরের কথায় বাধা দিল না। টিটোরেল্লির সাহায্য নিতে অস্বীকার করতে সে প্রস্তুত ছিল না। অন্তত এটুকু সে মনে মনে ইতিমধ্যেই ঠিক করে নিয়েছিল, অ্যাডভোকেটের চেয়ে অন্তত বেশি সন্দেহজনক এই চিত্রকর নয়। বস্তুত সে চিত্রকরের সাহায্যের প্রস্তাব অনেক বেশি গ্রহণযোগ্য মনে করছে, বিশেষ করে তার প্রস্তাব সরাসরি এমন অকপট এবং খোলা মনে করা হয়েছে বলে। টিটোরেল্লি তার চেয়ারটা বিছানার কাছে টেনে এনে নিচু গলায় আবার বলতে আরম্ভ করল, আমি আপনাকে প্রথমে জিজ্ঞেস করতে ভুলে গেছি, মামলার অভিযোগ থেকে আপনি কী ধরনের নিষ্কৃতি চান? এ ব্যাপারে তিনটা সম্ভাবনা আছে। সেগুলো হলো বেকসুর খালাস, লোক দেখানো নিষ্কৃতি, অথবা অনির্দিষ্টকালের জন্য মামলার শুনানি স্থগিত রাখা। বেকসুর খালাস হলে অবশ্য সবথেকে ভালো, কিন্তু এই ধরনের রায় পেতে গেলে যে প্রভাব থাকা দরকার আমার বিন্দুমাত্র তা নেই। যতদূর আমি জানি এমন একজনও নেই যে তার প্রভাব খাটিয়ে বেকসুর খালাস করিয়ে নিতে পারে। তবে হতে পারে একমাত্র নির্দিষ্ট কারণে, তা হলো আসামির নির্দোষিতা। যেহেতু আপনার কোনো দোষ নেই, অতএব আপনার মামলাটার সমস্তটুকুই সাজানো। আপনার পক্ষে রায় সম্ভব হবে একমাত্র আপনার এই নির্দোষিতার ওপর ভিত্তি করে। তবে সেক্ষেত্রে আপনার, আমার অথবা আর কারো সাহায্যের দরকার হবে না। এমন স্বচ্ছ ব্যাখ্যায় কে প্রথমে একটু হতচকিত হলো, কিন্তু সেও চিত্রকরের মতোই চাপা গলায় উত্তর করল, আমার মনে হচ্ছে আপনি আপনার নিজের কথারই প্রতিবাদ করছেন। কিভাবে? একটু হেসে পেছনে হেলান দিয়ে শান্ত গলায় চিত্রকর জিজ্ঞাসা করল। মৃদু হাসি কের মনে এই সন্দেহের সৃষ্টি করল যে চিত্রকর বোধহয় তার নিজের বক্তব্যের চেয়ে আদালতের আভ্যন্তরীণ কাজকর্মেই যে স্ববিরোধিতা আছে তাই প্রকাশ করে দেবে। যাই হোক, সে বিন্দুমাত্র লজ্জা পেল না, কিন্তু বলে চলল, আপনি আগে বলেছিলেন আদালত প্রমাণের কাছে অভেদ্য। তারপর আপনার কথার সঙ্গে কয়েকটা শর্ত যোগ করে বলেছিলেন আদালতের সাধারণ অধিবেশনেই সব স্থির হয়। আর এখন আপনি প্রকৃতপক্ষে যা বলছেন তা হলো যে আদালতের সামনে নির্দোষ কারো কোনো সাহায্যের দরকার হয় না। এই কথাগুলিই স্ববিরোধী। কিন্তু এই সঙ্গে আপনি যোগ করেছিলেন যে ব্যক্তিগতভাবে কেউ মধ্যস্থতা করলে জজকে টলানো সম্ভব। আর এখন আপনিই বলছেন আপনারই মতে কারো মধ্যস্থতায় বেকসুর খালাস পাওয়া কখনোই সম্ভব নয়। এই কথাগুলির মধ্যে রয়েছে দ্বিতীয় স্ববিরোধিতা। এই ধরনের স্ববিরোধিতার ব্যাখ্যা সহজেই দেয়া যায়, চিত্রকর বলল। দুটি বিষয়ের পার্থক্য আমাদের অবশ্যই করা উচিত। আইনের দ্বারা কি প্রতিষ্ঠিত
ও আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি কি আবিষ্কার করেছি, এই দুটি বিষয় আপনার গুলিয়ে ফেলা চলবে না। আইনের রীতি অনুসারে আমি এ প্রসঙ্গে বলতে পারি যে আমি আইন পড়িনি। তারা প্রায় বাইরে যাবার রাস্তার মুখে এসে পৌঁছেছে। এমন সময় ওই মেয়েগুলো দুরন্ত বেগে দৌড়ে এলো ওদের দেখা পেতে। অতএব কেউ এই সম্মুখ সমর থেকে বাঁচল না। মেয়েগুলো নিশ্চয়ই দ্বিতীয় দরজাটা খোলা হচ্ছে দেখে ঘুরপথে পূর্ণ বেগে দৌড়েছে অন্য সিঁড়ি দিয়ে সেখানে এসে উপস্থিত হতে। আমি আর আপনার পাহারাদারি করতে পারবো না। মেয়েগুলো যখন তাকে প্রায় ঘিরে ধরেছে, হেসে হেসে চিত্রকর তখন বলল, অন্তত এর পরের বার আবার দেখা না হওয়া পর্যন্ত। তবে একটা কথা বলি, ভেবেচিন্তে সব ঠিক করতে যেন খুব বেশি সময় নেবেন না। কে এমনকি একবারের জন্য পেছন ফিরেও তাকালো না। যখন সে রাস্তার ওপর এসে পৌঁছল, প্রথম যে ঘোড়ার গাড়িটা তার সামনে দিয়ে গেল সেইটেই সে ডাকল। এই আদালত পরিচারকের হাত থেকে তাকে অবশ্যই মুক্তি পেতে হবে। ওদের সোনার বোতামগুলো তার চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তা সত্ত্বেও খুবই সম্ভব যে অন্য কারো চোখেই হয়তো বোতামগুলো পড়েনি। পরিচারক একান্ত বংশবদের মতো পাদানিতে ভর করে কোচম্যানের পাশে গিয়ে বসল। কিন্তু কে তাকে আবার নেমে যেতে বাধ্য করল। ব্যাংকে এসে যখন কে পৌঁছল, তখন দুপুর পার হয়ে গেছে। ঘোড়ার গাড়িতেই ছবিগুলো যদি সে ফেলে আসতে পারত, তবে সে খুবই খুশি হতো। কিন্তু এই ভেবে ভয় পেল যে একদিন হয়তো চিত্রকরের কাছে ওই ছবিগুলোর কী হাল, তার জন্য তাকে জবাবদিহি করতে হতে পারে। তাই সে অফিসেই ওগুলো নিয়ে গেল এবং তার ডেস্কের সবথেকে নিচের ড্রয়ারে তালা বন্ধ করে রাখল। পরের কয়েকটা দিন যাতে আর কিছু না হয়, অন্তত ডেপুটি ম্যানেজারের দৃষ্টির বাইরে রাখা যায়।